কোটা বিরোধী আন্দোলন, শাহবাগের সাংবাদিকের উপর হামলায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা। কোটার সমাধান আদালতের মাধ্যমেই হতে হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। জানাবো আন্দোলনের দ্বারা কি শুধু জনগণই আক্রান্ত হবে, এবং সর্বশেষ জানাবো খাবারে মাছ মাংস না থাকায় বেধড়ক মারপিট, বিয়ে ভেঙে দিলেন বর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা বিরোধী আন্দোলন, শাহবাগের সাংবাদিকের উপর হামলায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা। রাজধানীর শাহবাগের সাংবাদিকের উপর হামলায় ঘটনায় কোটা বাতিলের আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের উপর হামলা, গতিরোধ, ক্ষতিসাধন ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, বিকেল 6টা 20 মিনিটের দিকে সময় টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক তোহা খান তামিম এবং ক্যামেরাম্যান সুমন সরকারকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন আন্দোলনকারীরা। তারা বলেন, সময় টিভির ক্যামেরা ধর লাগে। এরপর আন্দোলনকারী সাংবাদিকের তোহা খান তামিম ও সুমনকে লক্ষ্য করে কয়েকটি বড় বড় ইট ছুড়ে মারতে থাকেন, যার একটি তামিমের বাম হাতের উপর এসে পড়ে। এ সময় আন্দোলনকারীরা সুমনের হাত থেকে ক্যামেরা ও সরাসরি সম্প্রচারের যন্ত্রটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তামিমের হেলমেট খুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় সজোরে আঘাত করেন। আন্দোলনকারীরা বিভিন্নভাবে তাদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। কোটার সমাধান আদালতের মাধ্যমেই হতে হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। কোটা আন্দোলনে বিএনপি ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ করে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, কোটার সমাধান সরকার করবে না এবং আদালতেই কোটার সমাধান হতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করবেন না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা কিন্তু সরকার পুনর্বহাল করেনি। সরকার বরং শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হয়ে 2018 সালে কোটা বাতিল করেছিল। পরে সরকারি ও অন্যান্য চাকরিতে কোটাহীন নিয়োগ হয়েছিল। হাইকোর্ট রায় দিয়ে কোটা পুনর্বহাল করেছে, আবার সুপ্রিম কোর্ট সেটা স্থগিত করেছেন। বিষয়টি আদালতে বিচারাধীন। আদালতের বিরুদ্ধে গিয়ে কিংবা আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত দিতে পারে না, তাহলে আদালতের অবমাননা হবে। তিনি আরো বলেন, আমরা শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল। সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় পর্যন্ত অপেক্ষা করব, কারণ সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে তখন চূড়ান্ত রায় সেখান থেকে আসতে হবে। সরকার তাদের প্রতি সহানুভূতিশীল, তবে জনগণের ভোগান্তি ঘটালে সরকারকে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আশা করব তারা ক্লাসে ফিরে যাবে। সর্বোচ্চ আদালতের রায়ের জন্য অপেক্ষা করবে। আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো, সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব আছে দেশে যাতে কেউ অশান্তি সৃষ্টি করতে না পারে, জীবনযাত্রা যাতে কেউ ব্যাঘাত ঘটাতে না পারে, সেদিকে নজর রাখার দায়িত্ব সরকারি দলের নেতাকর্মীদের আছে। আন্দোলনের দ্বারা কি শুধু জনগণই আক্রান্ত হবে? সম্প্রতি কোটাভিত্তিক আন্দোলনে ঢাকা সহ বিভিন্ন শহরে জনজীবন দীর্ঘ সময় ধরে স্থবির হয়ে পড়ে। এমনিতেই রাজধানী শহর ঢাকা প্রবল যানজটে আক্রান্ত থাকে। সাধারণ মানুষের কষ্টের শেষ নেই। গত রোববার আমি মানুষের অবর্ণনীয় কষ্ট দেখেছি। সমস্ত পথঘাট বন্ধ, জরুরি প্রয়োজনে কোথাও যাওয়ার জন্য নেই। নির্দিষ্ট স্থানে যাওয়ার সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আন্দোলনটি যেহেতু আপাত দৃষ্টিতে সরকারের বিরুদ্ধে, কিন্তু তলিয়ে দেখলে বোঝা যাবে আদালত সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছেন। পক্ষান্তরে এই আদালতের রায়ের বিরুদ্ধে। সংঘাতটা মূলত সরকার বনাম আদালত। সরকার এখানে নিরাপদ অবস্থানে থেকে বলছে সর্বোচ্চ আদালতের রায় মান্য করা হবে, কিন্তু এখানে সরকার আন্দোলনকারীদের সঙ্গে বসে একটি সমাধান বের করার চেষ্টা করতে পারত, যাতে জনসাধারণের কষ্ট কিছুটা লাঘব হয়। অতীতেও দেখেছি দীর্ঘ ধর্মঘট হয়েছে, হরতাল হয়েছে, অবরোধ হয়েছে, সেসবে সরকার নীরব ভূমিকা পালন করেছে। এইসব হরতাল, ধর্মঘটে, মন্ত্রী আমলায় সরকারের কিছু ক্ষতি হয় না, ক্ষতি হয় জনসাধারণের। কিন্তু দেখা গেছে লাখ কোটি টাকা মানুষের লোকসান হয়েছে। মানুষের জীবন লোকসান হয়েছে, তেমনি সরকারেরও লোকসান হয়েছে। কোনো সরকারি জনজীবনের দুর্দশার জন্য উদ্বিগ্ন নয়। এখন দেখতে পাচ্ছি যে জনগণ এত দুর্ভোগ পোয়াচ্ছে, তারাও এত সহনশীল হয়ে গেছে যে আন্দোলনের পক্ষে বা বিপক্ষে তাদের কোনো ভূমিকা নেই। কোটাকে একটা যৌক্তিক জায়গায় নিয়ে আসা কি খুব কঠিন বিষয়? কোটা পৃথিবীর সব জায়গায় আছে, কিন্তু ক্যাডার সার্ভিস সব জায়গায় নেই। আর এই ক্যাডার সার্ভিসের জন্য অতীতে কখনো এত বড় আন্দোলন দেখা যায়নি। পাবলিক সার্ভিস কমিশনের প্রথম শ্রেণীর কর্মকর্তাদের জন্য মূলত এই আন্দোলন, কিন্তু তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য কোনো উচ্চপত্র নেই। সেখানে তো কোটা পদ্ধতি আছে, তবে হ্যাঁ, মেধার বিষয়টি অবশ্যই বিবেচনা করতে হবে। কিন্তু যে প্রক্রিয়া পরীক্ষাগুলো হয় সেখানে কি মেধা বিচারের কোনো অবকাশ থাকে? সম্পূর্ণ মুখস্থ বিদ্যার উপর একটি পদ্ধতিতে এই পরীক্ষাগুলো হয়ে থাকে এবং দীর্ঘ সময় ক্ষেপণ করে এই পরীক্ষায় ফলাফল ঘোষিত হয়। কোনো ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা মুখ্য হয়ে পড়ে। দেখা যায় কোনো শাসনামলে ক্যাডার সার্ভিসের প্রভাবিত হয়ে যায়। কবির ভাষায়, পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরি। ঔপনিবেশিক আমলের প্রভাবে কর্মকর্তা কর্মচারী বিভাজনে আমাদের দেশে চাকরির বিধিমালা তৈরি হয়। উপমহাদেশ এবং ব্রিটিশ কলোনিগুলোয় এখনো এই চাকরির বিধিমালা বলবৎ আছে। এসবকে প্রভাবিত করে থাকে উচ্চবর্গীয়
আমলাতন্ত্র। যেহেতু রাজনীতিবিদেরা এখনো পর্যন্ত জ্ঞানের দক্ষতা একটা উঁচু মাত্রা অর্জন করতে পারেননি, তাই তাদেরও আমলাতন্ত্রের আজ্ঞাবহ হয়ে থাকতে হবে। জনপ্রতিনিধিরা তাদের ক্ষমতা সম্পর্কে সচেতন নন ও ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে স্বজনপ্রীতি এবং প্রকৃত বিচার করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। যাই হোক, যেহেতু আন্দোলনটি আদালতের রায়ের বিরুদ্ধে, তাই সরকারের উচিত হবে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে একটি যৌক্তিক মীমাংসা পৌঁছানো এবং আদালতকে উপেক্ষা না করে আইনগতভাবে কিভাবে সমস্যার সমাধান করা যায় সেই পথ খুঁজে বের করা। এদিকে আবার সর্বজনীন পেনশন ব্যবস্থা নিয়ে শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্মচারীদের একটা বড় আন্দোলন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলমান আছে। এক্ষেত্রে আন্দোলনের কোনো ব্যাপার নেই, সম্পূর্ণ বিষয়টি সরকারের হাতে। সর্বজনীন পেনশনের বিষয়টি অবশ্যই আমাদের কাছে নতুন এবং যারা সরকারি কর্মচারী নন তাদের কাছে অবশ্যই আকর্ষণীয়, কিন্তু সমস্যা হচ্ছে বৈষম্য। বিশুদ্ধ সরকারি কর্মচারীদের সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানেই বৈষম্য আছে। যেখানে শিক্ষা দেশের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে শিক্ষকেরা যদি অবহেলিত বা নিজেদের উপেক্ষিত মনে করেন তাহলে তাদের আন্দোলন ন্যায়সঙ্গত। আমার মাঝে মাঝে মনে হয় যারা ক্ষমতাবান তারা কখনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েননি। ছাত্রাবস্থায় শিক্ষকদের প্রতি তাদের যে আবেগ সেটিও তৈরি হয়নি। ছোটবেলা থেকেই তাদের ক্লাসরুমে শিক্ষায় অবহেলা, কোচিং সেন্টার ও পরীক্ষার চাপ, ভারী ভারী বইয়ের বোঝা বহন করে তারা ক্লান্ত হয়েছেন। কিন্তু এই পরিস্থিতি পরিবর্তন সরকারের হাতে। সরকার সেই পরিবর্তন না করে ক্যারিকুলামের শিক্ষা ব্যবস্থাকে জটিল থেকে জটিলতর করেছে। বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকেরা তাদের উপযুক্ত মর্যাদা থেকে বারবার বঞ্চিত হয়েছেন। প্রাইমারি শিক্ষকদের নিয়োগ, বাণিজ্য এবং অন্যান্য জটিলতায় তারা নানাভাবে নিগৃহীত। সঠিক মানুষটি তার সঠিক মর্যাদা পান না। কোনো বড় ধরনের সংস্কার শিক্ষার ক্ষেত্রে ঘটেনি। নানা অপ্রয়োজনীয় বিষয় এনে শিক্ষা কার্যক্রমকে প্রস্তাবিত করা হয়েছে। প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী এবং শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু কর্মকর্তা কর্মচারী দীর্ঘদিন ধরে কারাবরণ করে আছেন। শিক্ষার ক্ষেত্রে কোনো দুর্নীতি সেখানে সহ্য করা হচ্ছে না, কিন্তু যারা সত্যিকারের শিক্ষক তাদের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য একটা সামাজিক চাপ সবসময় থেকে যাচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র বর্তমানে শিক্ষা পদ্ধতিতে নম্বরের বিচারে তারা মেধাবী এবং একথা অনস্বীকার্য যে তারাই সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে থাকে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর এসব ক্ষেত্রে কোনো দায় নেই। বিপুল পরিমাণ অর্থ সেখানে লগ্নি হলেও রাষ্ট্রের প্রয়োজনে তাদের কোনো অংশগ্রহণ নেই। শিক্ষকদের একটা প্রধান অংশ সরকারের অনুসারী। সরকারের যে কোনো উদ্যোগে তারা সহযোগিতা করে থাকে। বর্তমানে অবশ্য সব দলের অনুসারীরাই এই আন্দোলনে যুক্ত হয়েছেন। শিক্ষকদের সঙ্গে আলোচনার কথা শোনা যাচ্ছে প্রায়, কিন্তু কেনই বা এই অচল অবস্থা নিরসনে সরকার উদ্যোগী হচ্ছে না তা কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয়। অনুমান করি আমলাতন্ত্রের চাপের মুখে সরকার এই অবস্থায় বসতে চাইছে না। একদিকে কোটা আন্দোলনের জন্য অচল অবস্থা, অন্যদিকে শিক্ষাঙ্গনে এক ধরনের অনিশ্চিত অবস্থা। কোনোটাই সাধারণ মানুষের জীবনে কাঙ্ক্ষিত নয়। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি এবং দুর্নীতি সারা দেশ গ্রাস করে ফেলেছে, অন্যদিকে জনজীবনের দুর্দশা আমাদের এক অসহায় অবস্থায় নিপতিত করেছে। এখন প্রশ্ন হচ্ছে এসবের সম্পূর্ণ দায় কি জনগণের? আগেই বলেছি, দুর্ভোগ হয় শুধু জনগণের, সরকারের হয় না। সবকিছু ঠিকঠাক চলে না শুধু কুড়িগ্রামের কোনো এক গ্রাম থেকে আসা ওই বেকার ছেলেটি যে চাকরির পরীক্ষা দিতে পারলো না চিকিৎসার জন্য, যে মেয়েটি তার মুমূর্ষু পিতাকে নিয়ে ঢাকা শহর এসেছে তার স্বাস্থ্য সেবা হলো না, অথবা ঢাকার উপকণ্ঠ থেকে কোনো কৃষক তার জরুরি কৃষি উপকরণের প্রয়োজনে ঢাকা এসেছে তার সঠিক সময় সংগ্রহ করতে পারলো না। হাজার হাজার মানুষ যানজটে স্থবির হয়ে অসুস্থ হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ে পাঠরত কোনো তরুণ ছাত্র কোনো মতে খেয়ে না খেয়ে পড়ালেখা করে একটা উপার্জনের প্রত্যাশী হওয়ার চেষ্টা করছে। আন্দোলনের সৃজনশীল পদ্ধতিও খুঁজে বের করা দরকার। জনগণ এমনি দুর্ভোগে আক্রান্ত, তার উপর আন্দোলনের ফলে তারা যদি আরো আক্রান্ত হয়, এটা কি ঠিক হবে? মুক্তিযুদ্ধ কোথায় নিয়ে প্রশ্ন উঠেছে। হ্যাঁ, এ কথা ঠিক, মুক্তিযোদ্ধারা দেশের বীর সন্তান। 1971 সালে তাদের ভূমিকার কথা জানি, বারবার স্মরণ করে, কিন্তু মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি এবং প্রকৃত মুক্তিযুদ্ধের সনদ বিতরণে বিভিন্ন সময়ে নানা ধরনের দুর্বৃত্তায়ন হয়েছে। ফলে সরকারের সচিব এবং দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারাও অভিযুক্ত হয়েছেন। শুধু তাই নয়, দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সন্তানেরা এই কোটার অন্তর্ভুক্ত হলে কারো আপত্তি থাকার কথা নয়, কিন্তু যদি পরবর্তী প্রজন্মকে এখানে টেনে আনা হয় তাহলে তা কতটা যৌক্তিক হবে এটা বিবেচনার বিষয়। আমি 23 বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। আমার পুত্রের বয়স এখন প্রায় 50। কাজে আমার পুত্রের চাকরি প্রার্থী হওয়ার কোনো কারণ নেই। সুতরাং অদূর ভবিষ্যতে মুক্তিযোদ্ধার কোটায় চাকরি প্রার্থীদের কোনো সম্ভাবনা নেই। আজকে তরুণ প্রজন্মের কাছে বিষয়টি যদি বোঝা হয়ে দাঁড়ায় তাহলে পক্ষান্তরে মুক্তিযুদ্ধ কিন্তু আক্রান্ত হবে। অথচ মুক্তিযুদ্ধ হয়েছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং তার নানা সুফল আমরা ভোগ করছি। সবশেষে একটি কথাই বলতে চাই, আন্দোলনের দ্বারা কি শুধু জনগণই আক্রান্ত হবে? খাবারে মাছ মাংস না থাকায় বেধড়ক মারপিট, বিয়ে ভেঙে দিলেন বর। বিয়ে বাড়িতে কনের পরিবারের লোকজনের করা খাবারের আয়োজনে আছে পনির, পোলাও ও অন্যান্য বিভিন্ন ধরনের তরকারি, ছিল না মাছ ও মাংস। বরকে দেওয়া হয়েছিল কয়েক লাখ টাকা যৌতুকে। কেবল মাছ আর মাংস ভুরিভোজের আয়োজনে না থাকায় কনে পক্ষের লোকজনকে বেধড়ক মারপিট করে ক্ষান্ত হয়নি বরপক্ষ। 2 পদের খাবার না থাকায় বিয়েও ভেঙে দিয়েছে বরপক্ষ। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, বর ও তার আত্মীয়রা এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠেন যে তারা কনের পরিবারের সদস্যদের কিল, ঘুষি ও লাথি
লাথি মারার পাশাপাশি লাথি দিয়েও বেধড়ক মারধর করেন। এমন অপ্রীতিকর ঘটনার পর বিয়ে বাতিল করা হয়, অনুষ্ঠানের স্থল ছেড়ে চলে যান বর। এরপর এই ঘটনা গড়ায় থানা পুলিশ পর্যন্ত। কনের পরিবার পুলিশের কাছে বরপক্ষের লোকজনের বিরুদ্ধে লাঞ্ছনা ও যৌতুকের অভিযোগ দায়ের করেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে সবকিছু পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাক চলছিল, এমনকি বড় কনের মাঝে মালা বিনিময়ের অনুষ্ঠান বরমালা সম্পন্ন হয়েছিল। সেই সময় বরকে বলা হয়েছিল ভুরিভোজের আয়োজনে কোনো আমিষ খাবার নেই। সেই সময় বর, তার বাবা সুরেন্দ্র শর্মা এবং অন্যরা আমিষ খাবার না থাকায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। আমি আপত্তি জানালে অভিষেক শর্মা, সুরেন্দ্র শর্মা, রামপ্রবেশ শর্মা, রাজকুমার এবং অজ্ঞাত কয়েকজন ব্যক্তি আমার পরিবারকে লাঠি দিয়ে মারতে শুরু করেন এবং লাথি ও কিলঘুষি মেরেছেন। পুলিশ অভিযোগে বলেছেন কনের বাবা দীনেশ শর্মা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।